গল্প চেকমেট, লেখিকা সারিকা হোসেন। পর্ব নাম্বার 6। রূপকথার চিৎকারে থানায় উপস্থিত প্রত্যেকের নাজেহাল অবস্থা। মাটিতে গড়াগড়ি দেবার জোগাড় হয়েছে কাঁদতে কাঁদতে মেয়েটার। সরফরাজকে কিছুতেই লকআপে ভরতে দেবে না সে। একদিকে বাইরের কৌতূহলী রিপোর্টারের চাপ, অন্যদিকে এই বাচ্চার অহেতুক কান্নায় নিয়াজ মোর্শেদ নিজের ক্রোধ আর সংবরণ করতে পারলেন না। বোধ বৃদ্ধিহীনের মতো সরফরাজকে নিজের রোলার স্টিক দিয়ে আরও কিছুক্ষণ বেধড়ক পেটালেন। এহেন নিষ্ঠুর দৃশ্যে রূপকথা লাফিয়ে লাফিয়ে চিৎকার করে উঠল, কিন্তু নির্বিকার নির্ভার হয়ে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল সরফরাজ। রূপকথা শেষ পর্যন্ত সহ্য করতে পারল না এই নির্মম দৃশ্য। ক্ষিপ্ত হয়ে নিয়াজ মোর্শেদকে এলোপাথাড়ি কিল খামচি দিয়ে হাতে কামড় বসিয়ে নিয়াজ মোর্শেদের বাহুতে এক প্রকার ঝুলে রইল। ব্যথায় নিয়াজ মোর্শেদ হাত ছটকা দিতেই দূরে ছিটকে পড়ল রূপকথা। পাশের কাঠের চেয়ারের সাথে লেগে কপালের কাছে বেশ খানিকটা কেটে ফিনকে দিয়ে রক্ত ছুটল। ক্লান্ত ব্যথার তো সরফরাজ গুঙিয়ে বলে উঠল, আপনাকে আমি ছাড়ব না অফিসার, ও আমার আমানত। ওকে আঘাত করে বড্ড ভুল করে ফেলেছেন আপনি, এর জন্য চরম মূল্য চোকাতে হবে আপনাকে। নিয়াজ মোর্শেদ দাঁতে দাঁত পিষে সরফরাজের মুখে এক ঘুষি বসিয়ে ধমকে শুধালো, কি করবি তুই? শরীরের গরম রক্ত রিমান্ডে নিয়ে একদম ঠান্ডা করে দেব। পাছায় যখন গরম ডিম ঢুকবে তখন এত তেজ থাকবে তো, শালা জানোয়ার কোথাকার। নিয়াজ মোর্শেদের ঘুষির আঘাতে ঠোঁট ফেটে রক্ত বেরিয়ে এলো সরফরাজের। পুরো মুখ ভর্তি রক্ত। সফেদ দাঁতগুলো কেমন রঙিন হয়ে রাক্ষসের মতো দেখাচ্ছে সরফরাজকে। থু করে সেই রক্ত মেঝেতে ফেলে বিদঘুটে হাসল সরফরাজ। এরপর ফিসফিস করে পুনরায় বলল, আমি তোকে খেয়ে ফেলবো অফিসার, জাস্ট খেয়ে ফেলবো। পারলে আমাকে মেরে ফেলিস, নয়তো তুই বাঁচবি না। এবার যেন নিয়াজ মোর্শেদের রক্ত ছলকে উঠল। নিজের গান বেল্টের খাবলি থেকে রিভলভার নিয়ে সরফরাজের কপালে চেপে ধরতেই পুরো থানা পিনপতন নীরবতায় ছেয়ে গেল। মেঝেতে বুট ঠুকে স্যালুটের শব্দে পেছন ফিরল নিয়াজ। পেছনে কমিশনার দাঁড়ানো। ভীত হয়ে গান সরাতেই পুলিশ কমিশনার রূপকথাকে মাটি থেকে তুলে কোলে নিলেন। এরপর ভারী গলায় শুধালেন, এই বাচ্চাকে আঘাত করেছে কে? সরফরাজ নিয়াজ মোর্শেদের দিকে আঙুল তাক করে বলল, এই মানুষরূপী জানোয়ারটা ওকে আঘাত করেছে। কমিশনার সরফরাজের চেহারার পানে নজর দিল একবার। ছেলেটার চেহারা দেখেই ভয় লাগছে, পুরো শরীর রক্তে মাখামাখি। নিয়াজ তাকে এভাবে মেরেছে যে নিয়াজের এলোমেলো ইউনিফর্ম দেখেই বোঝা যাচ্ছে। কমিশনার মুখে কাঠিন্য ভাব এনে নিয়াজ মোর্শেদের সামনে দাঁড়িয়ে শাসালেন, নিজের লিমিটে থাকুন নিয়াজ সাহেব। দুটো অপরাধ একসাথে করেছেন আপনি। প্রথমত এই বাচ্চাটাকে আঘাত করে, দ্বিতীয় আসামিকে বেধড়ক পিটিয়েছেন। রিমান্ড জারি হবার আগে আপনি তাকে এভাবে মারধর করতে পারেন না। তাছাড়া বয়স এখনো 18 হয়নি, কিশোর। যেখানে আদালত নিজেই ওর শাস্তি নিয়ে কনফিউজড থাকবে, সেখানে আপনি শাস্তি দেওয়ার কে? নিয়াজ মোর্শেদ মাথা নত করে চুপ রইল, কিন্তু কমিশনারের উত্তরের আশায় আবারও ধমকে উঠল, কি হলো, আনসার দিন। নিয়াজ আমতা আমতা করে বলল, স্যার, ও আমাকে হুমকি দিচ্ছিল বারবার। হুমকি দিলেই এভাবে মারবেন? আর সে অযথা আপনাকে হুমকি কেন দিতে যাবে? এখানে উপস্থিত এতগুলো পুলিশকে সে হুমকি দিচ্ছে না, আপনাকে কেন দেবে? আগের থানাতেও আপনার রিপোর্ট খুব খারাপ দেখেছি আমি। আসামিদের প্রতি একটু সদয় হন, ওরাও মানুষ। নিয়াজ মোর্শেদ চোরা চোখে সরফরাজের পানে তাকিয়ে আবারও চোখ সরিয়ে উত্তর করল, সরি স্যার। কমিশনার নিজের পকেট থেকে রুমাল বের করে রূপকথার কপাল মুছতে মুছতে শুধালো, ও তোমার ভাই হয়? কান্না থামিয়ে মাথা নাড়ালো রূপকথা। কমিশনার নরম গলায় শুধালেন, তবে কি হয় তোমার? এভাবে কাঁদছিলে কেন ওর জন্যে? রূপকথা পুলিশ কমিশনারের 2 হাত চেপে ফুপিয়ে কেঁদে উঠে বলল, ও আমার সেভিয়ার, ওকে ছেড়ে দাও।
ওকে নিয়ে আমি বাড়ি চলে যাব, প্লিজ ওকে ছেড়ে দাও। এখানে এই আঙ্কেল ওকে খুব মারছে, আমার ভয় করছে। এভাবে মারলে সরফরাজ মরে যাবে না? মেয়েটার কান্নায় কমিশনারের বুকে চিনচিন ব্যথার উদ্রেক হলো। মেয়েটির গোটা গোটা হাতের স্পর্শে চোখে জল জমল। পলক ঝাপটিয়ে সেই জল লুকিয়ে বলে উঠল, ও অপরাধ করেছে, ও তো বাড়ি যেতে পারবে না মামনি। তোমার ঠিকানা বলো, আমি তোমাকে বাড়িতে পৌঁছে দেব। আমার বাড়ি আমি চিনি না। রূপকথার উত্তরে অবাক হলো কমিশনার। চিন্তিত ভঙ্গিতে শোধালো, তোমার বাবা মা কোথায় থাকেন? দুই হাতে চোখের জল মুছে আধো বলিতে রূপকথা বলল, আকাশের তারা হয়ে গেছে, আমি ওর কাছে থাকি। কমিশনার ঘটনা বুঝতে পেরে কিছুক্ষণ স্তব্ধ রইলেন। এরপর কোমল স্বরে বললেন, তুমি আমার সাথে যাবে? তড়িৎ মাথা নেড়ে রূপকথা সরফরাজের পানে আঙ্গুল নির্দেশ করে বলল, আমি ওর কাছে থাকব, আর কোথাও যাব না। কমিশনার বুঝলেন পুরো বিষয়, তাই আর না ঘাটিয়ে নিয়াজ মোর্শেদকে আদেশ করলেন, মেয়েটাকে সহ লকআপে রেখে দিন। আজ রাতটুকু মেডিকেল সেলে থাকার ব্যবস্থা করুন ওদের, আর বাচ্চাটাকে যেন ভয়ভীতি দেখিয়ে ডিস্টার্ব করবেন না। যদি মেয়েটির কান্না আবার আমার কানে যায়, তবে সবাই এর জন্য জবাবদিহিতা করতে বাধ্য থাকবেন। নিয়াজ মোর্শেদ বাদ সেধে বলে উঠল, কাল সকালেই ওকে কোর্টে চালান করতে হবে স্যার। মেয়েটা কিছুতেই ওকে ছাড়ছে না। এভাবে একটা বাচ্চা এমন ভয়ানক ক্রিমিনালের কাছে কিভাবে রাখবো স্যার? কমিশনার শুকনো হাসলেন, এরপর বললেন, শিশুরা ভালোবাসার কদর সবচাইতে ভালো করে বোঝে নিয়াজ সাহেব। আমরা যাকে ভয়ানক খুনি ভাবছি, সে এই মেয়েটির রক্ষাকর্তা। তাই বেশি না বুঝে যা করতে বলেছি তাই করুন। নিজ কার্যালয়ে বসে বসে রূপকথার কথা এক মনে ভেবে চলেছেন কমিশনার। মেয়েটির বড় বড় চোখ, গোলাপি ঠোঁট, শ্বেত শুভ্র গায়ের রং আর মায়াবী চেহারা তার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। নিজের সন্তানের কথা মনে পড়তেই চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পুরুষ মানুষ চাইলেই কাঁদতে পারে না। হৃদয় ব্যথায় টনটনে হলেও মুখে হাসি ফুটিয়ে চলতে হয়, নইলে মানুষ খেতাব দেয় কাপুরুষ। হঠাৎ সেলফোনের শব্দে ধ্যান ভাঙল তার। স্ক্রিনে মেইড সার্ভেন্টের নাম্বার দেখে হতাশা মিশ্রিত শ্বাস ফেলে ফোন তুললেন তিনি। ওপাশ থেকে অল্প বয়সী মেইডের উত্তেজিত আওয়াজ পাওয়া মাত্রই কমিশনার বললেন, আমি আসছি। ফোন কেটে সমস্ত চিন্তা ভুলে ছুটে চললেন বাংলো অভিমুখে। থানার কাছাকাছি হওয়ায় বেশি সময় লাগলো না বাসায় পৌঁছাতে। ঘরে ঢুকে এলোমেলো ভাঙচুর করা জিনিসের ছড়াছড়ি দেখতে পেলেন পুরো মেঝে জুড়ে। ড্রয়িং রুমে এখনো ফুল ভলিউমে টিভি চলছে। দৌড়ে যেতে নিলেই সিরামিকের একটা মগ ছুটে এসে তার কপাল বরাবর লাগলো। কপাল চেপে ধরেই দৌড়ে বেডরুমে গিয়ে ডেকে উঠলেন, রেখা। স্বামীর গলা পেয়ে সার্ভেন্টকে ছাড়িয়ে দৌড়ে এসে কমিশনারের শার্টের কলার টেনে ধরে হাওমাও করে কেঁদে উঠে বললেন, ওখানে আমার বাচ্চা, আমার বাচ্চাকে এনে দাও সুফিয়ান। ও ভয় পাচ্ছে, ও কাঁদছে, আমার ছোট বাচ্চাটা কাঁদছে, আমাকে এক্ষুনি এনে দাও, এনে দাও। সহধর্মিনীর এমন উন্মাদনা দীর্ঘ 8টি বছর ধরে সহ্য করতে করতে সুফিয়ান চৌধুরী যেন পাথরে পরিণত হয়েছেন। অধিক আদরের একমাত্র সন্তানকে হারিয়ে মস্তিষ্ক বিকল রোগে ভুগছেন রেখা। সুন্দর কোনো মেয়ে বাচ্চা দেখলেই উন্মাদ হয়ে ওঠেন। কোনোভাবেই এই হাইপার অ্যাক্টিভিটি কমানো যায় না। শেষমেশ উপায় হিসেবে হাই ডোজের ঘুমের ওষুধ, নয়তো ইলেকট্রিক শক। কতদিন চলবে এই বেদনার্ত খেলা? রেখাকে বুকে চেপে মাথায় হাত বুলিয়ে শান্ত করলেন সুফিয়ান চৌধুরী। এরপর আহত মেইড এসে বললেন, টিভিতে সোভানগঙ্গের হত্যার নিউজ দেখতে দেখতে উনি হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, আমার বাচ্চা। এরপর থেকেই এমন চলছে স্যার, আমরা কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। সুফিয়ান কি মনে করে স্ত্রীকে বললেন, আমার সাথে থানায় যাবে রেখা? চকচকে চোখে মুখে হাসির রেখা ফুটিয়ে রেখা বাচ্চাদের মতো বলল, ওখানে তুনতুন আছে? চোখের জল আড়াল করে সুফিয়ান বললেন, হ্যাঁ। রেখা আর অপেক্ষা করতে চাইল না। সুফিয়ানকে বগল দাবা করে থানা অভিমুখে ছুটল। মেডিকেল সেলের বেডে সরফরাজকে পেছন থেকে গলা জড়িয়ে ধরে
বসে আছে রূপকথা। বাবা মায়ের পর এই মানুষটিই তার আশ্রয়স্থল। মানুষটির সাথে তার কি সম্পর্ক রূপকথা জানে না। সে শুধু জানে মানুষটি তাকে আগলে নিয়ে রক্ষা করতে জানে। সরফরাজ ছাড়া রূপকথা যাবার কোনো জায়গা নেই। রূপকথা যেতেও চায় না। সরফরাজ যেখানে যাবে সেও সেখানেই যাবে। মা ছাড়া যেমন সন্তানের চলে না, সরফরাজ ছাড়াও রূপকথার চলবে না। কিন্তু নিয়তি কি লিখে রেখেছে তাদের জন্য? রূপকথার কাটা জায়গায় হাত বুলিয়ে গভীর নজরে পরখ করে চলেছে সরফরাজ। অজানা ব্যথায় বুকটা কেমন যেন করে উঠছে। মেয়েটার সামান্য ক্ষততে কি নাম এই ব্যথার? নিজের রক্তাক্ত কেটে যাওয়া হাত রূপকথার মাথায় বুলিয়ে সরফরাজ নরম গলায় শুধালো, অনেক লেগেছে তাই না? মাথা দুলিয়ে রূপকথা বলল, আমার লাগেনি, তোমার অনেক লেগেছে তাই না? স্মিত হেসে সরফরাজ রূপকথার গাল টিপে বলল, আমারও লাগেনি। সরফরাজের ঠোঁটের ক্ষততে উৎসুক হয়ে ছোট বাচ্চা সুলভ অল্প হাত বুলালো রূপকথা। ব্যথায় চোখ বুজে ফেলল সরফরাজ। সেটা দেখে দ্রুত হাত সরিয়ে রূপকথা বলল, আমরা বাড়ি যাব কবে? সরফরাজ জানে সে আর বাড়ি ফিরবে না। আজীবন তাকে সাজা ভোগ করতে হবে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো মানুষের প্রাণ নিয়েছে সে। আইন এতটা উদার নয় যে তাকে কিশোর বলে সহজেই মাফ করবে। তপ্ত কম্পিত শ্বাস ছেড়ে সরফরাজ রূপকথার পানে নজর দিল। এরপর ব্যথিত স্বরে বলল, আমি আর এই কঠিন দেওয়ালের ভেতর থেকে বের হতে পারবো না রূপকথা। তাহলে আমিও এখানে থাকবো। এখানে সব দৈত্য দানবের বসবাস। তুমি তো রাজকুমারী। রাজকুমারী কি দৈত্যের সাথে বাস করতে পারে বলো? তুমি তাহলে সব দৈত্য মেরে দাও। এবার গলা ধরে এলো সরফরাজের। রূপকথার এলোমেলো চুলের ঝুঁটি বেঁধে দিতে দিতে সরফরাজ বলল, আমি নিজেই তো একটা দৈত্য রূপকথা। ছোট্ট রূপকথা সরফরাজের কথার গভীরতা পরিমাপ করতে পারল না। তার কাছে কথাটা মজার মনে হলো। ছোট গোল গোল হাত দুটো দিয়ে মুখ চেপে খিলখিল করে হাসল রূপকথা। সেই হাসির পানে তাকিয়ে সরফরাজ শুধালো, আমাকে ছাড়া থাকতে পারবে তুমি রূপকথা? নিজের ছোট হাতের আজলায় সরফরাজের দুই গাল ধরে রূপকথা আদুরে ভঙ্গিতে বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না সরফরাজ। এমন সময় একজন কনস্টেবল এসে সরফরাজকে ডেকে বলল, কমিশনার আসছেন। সরফরাজ ভীতিহীন রূপকথার হাত চেপে ধরে বসে রইল। কনস্টেবল বিদায় হতেই দৌড়ে সেলের ভিতর প্রবেশ করলো রেখা। চোখে মুখে অনন্য খুশির দ্যুতিতার। এসেই রূপকথাকে বুকে জড়িয়ে চোখে মুখে হাজারো চুমু আঁকলো। আকস্মিক এমন কাণ্ডে ভড়কে গেল রূপকথা। সরফরাজ ভাবল হয়তো রূপকথার আত্মীয়। কোনো কিছু বুঝে উঠবার আগেই রেখা তাকে বলে উঠল, এখানে এমন ভয়ানক মানুষের কাছে বসে আছো কেন তুনতুন? বাড়ি চলো, কখন থেকে খুঁজে চলেছি তোমায়। বলেই টেনে হিড় করে রূপকথাকে নিয়ে যেতে চাইল রেখা। কিন্তু সরফরাজের হাত খামচে ধরে কেঁদে উঠল রূপকথা, আপনাকে আমি চিনি না, আমি যাব না। রেখা কিছু বলার আগেই সুফিয়ান চৌধুরী বলে উঠল, ওকে ছেড়ে দাও রেখা, ওকে আমরা রাতে বাড়িতে নিয়ে যাব। এবার রিয়াক্ট করে উঠল রেখা। চিৎকার করে বলে উঠল, সারাদিন পর বাচ্চাকে খুঁজে পেলাম, আমার মানিক আমি ফেলে কিচ্ছুতেই যাব না। পাগলামো করো না রেখা। চিৎকার করে রেখা বলে উঠল, আমার মেয়েকে ফেলে আমি কিছুতেই যাব না সুফিয়ান। আর এই ছেলেটা তো খুনি, টিভিতে দেখেছি ওকে আমি। আমার মেয়ে ওর সাথে কি করছে এখানে? কথাটি বলেই আবার টেনা হেঁচড়া শুরু করলো রূপকথাকে। সরফরাজ বুঝল পুরো ঘটনা। রেখার চোখে মুখে অসুস্থতার ছাপ স্পষ্ট, কথাবার্তা স্বাভাবিক নয়। যেখানে সরফরাজ নিজে রূপকথার বাবা মাকে মরতে দেখেছে, সেখানে এই মহিলা কিছুতেই রূপকথার মা হতে পারে না। কমিশনার কিছু বলার আগেই সরফরাজ বলল, উনি তোমার খালামণি রূপকথা, ওনাকে ভয় পেও না। সরফরাজের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল রেখা। সরফরাজকে ধমকে বলে উঠল, আমি ওর মা, পাগল হয়ে গেছো তুমি? পরিস্থিতি ঘোলা বুঝতে পেরে রেখাকে বহু কষ্টে সামলে নানান বুঝ দিয়ে বের করে নিয়ে গেল সুফিয়ান চৌধুরী। কিন্তু রেখা বারবার বলল, প্রমিস করো সুফিয়ান, রাতে ওকে বাড়িতে নিয়ে আসবে। সুফিয়ান মিথ্যে সান্ত্বনা দিয়ে বলল, ঠিক আছে, নিয়ে যাব।
রাতের আধার এসে গ্রাস করছে ধরণী। ঘড়ির সময় জানা নেই সরফরাজের। হাজতের কঠিন দেওয়াল পার করে এখানে বাইরের কোনো সারা শব্দ আসে না। চারপাশে শুধু পুলিশের বুটের শব্দ ব্যতীত সব কেমন ধোঁয়াশা। রূপকথা কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। কমিশনার স্পেশাল খাবার পাঠিয়েছে তার জন্য। মুখের আঘাতের কারণে সরফরাজ কিছু খেতে পারেনি। থেকে থেকে এই মেয়েটি ঘুমের ঘোরে বলে উঠছে, আমি সরফরাজকে ছেড়ে যাব না। মেয়েটির মুখের মায়ায় সরফরাজ তাচ্ছিল্য হেসে বলে, সম্পর্কে তুমি আমার কেউ না, অথচ টান যেন জনম জনমের। কথাটি বলে এই রূপকথার কপালের আঘাতের স্থানে অল্প হাত ছুঁয়ে আদর করল সরফরাজ। হঠাৎ ভারী বুটের শব্দে নড়ে চড়ে উঠল সরফরাজ। সরফরাজ ধরে নিল নিয়াজ মোর্শেদ তাকে শায়েস্তা করবার জন্যই আসছে বোধ হয়। কিন্তু তাকে ভুল প্রমাণ করে কমিশনার সুফিয়ান চৌধুরী ভেতরে প্রবেশ করে বলে উঠল, বাচ্চাটা আমাকে দিবি সরফরাজ? সরফরাজ যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। বিছানা থেকে উঠে দাঁড়িয়ে ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল সুফিয়ান চৌধুরীর পানে। সুফিয়ান চৌধুরী আবারও অসহায়ের ন্যায় বলে উঠল, দুপুরে যাকে দেখলি ও আমার স্ত্রী। ভালোবেসে বিয়ে করেছি। টাকা পয়সা ক্ষমতা কিচ্ছুটির অভাব নেই। অভাব কিসের জানিস? একটা সন্তানের। সরফরাজ অবাক হয়ে শুনতে লাগলো কমিশনারের কথাগুলো। কমিশনার রূপকথার ঘুমন্ত মুখের পানে তাকিয়ে আবার বলল, বিয়ের 14 বছর পর মা হয়েছিল রেখা। মা হতে পেরে কি যে খুশি হয়েছিল সেদিন। দীর্ঘ প্রতীক্ষার পর রেখার কোল আলো করে ফুটফুটে এক কন্যা সন্তান এলো আমাদের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে 5 বছর বয়সে মেয়েটার রোড অ্যাক্সিডেন্টে আমাদের ছেড়ে চলে গেল। রেখার সামনেই ঘটেছে এই দুর্ঘটনা। চোখের সামনে নিজ সন্তানকে নির্মম মৃত্যু দেখে সইতে পারেনি সে। সাথে সাথেই ব্রেন শর্ট হয়ে সেন্সলেস হয়ে যায়। এরপর থেকে আগের হাসি খুশি শান্ত স্থির রেখা হারিয়ে গেছে। যে রেখা বেঁচে আছে সে বদ্ধ উন্মাদ, বিক্ষিপ্ত, চঞ্চল। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন কমিশনার। সে সরফরাজের হাত চেপে ধরে সিক্ত গলায় আবারও বললেন, তোর কোনো ভবিষ্যৎ নেই সরফরাজ। মেয়েটার যাবার কোনো জায়গা নেই তোর অবর্তমানে। তোর জেল হবে যাবজ্জীবন। এতগুলো বছরকে দেখবে এই বাচ্চাটাকে। তোর সাথে সাথে এই ফুটফুটে বাচ্চাকে কতদিন জেলে রাখতে পারবি তুই? কোর্টের রায় হলে তোকে পাঠানো হবে সংশোধনাগারে, আর এই বাচ্চাটাকে দেওয়া হবে কারো হেফাজতে। মেয়েটা হুট করে মানিয়ে নিতে পারবে সেসব? বিবেক বুদ্ধি দিয়ে একবার মেয়েটার ভবিষ্যৎ ভেবে দেখ। সরফরাজ মাথা নত করে নীরব রইল। মন এত ভার কেন হচ্ছে এইসব শুনে? রূপকথা তার কেউ না, তবুও তাকে ছাড়তে মন সায় দেয় না কেন? মেয়েটাকে দেখার পর থেকে রেখা স্বাভাবিক আচরণ করছে বাসায়। বাচ্চার জন্য রান্না করছে, ঘর গোছাচ্ছে, তুনতুনের কাপড় বের করে গুছিয়ে রাখছে। আচরণ একদম স্বাভাবিক। নিজের স্ত্রীকে দীর্ঘ 8 বছর পর এমন হাসি খুশি দেখে বড্ড লোভ হচ্ছে জানিস। ওহু, মোটেও এমনি এমনি মেয়েটাকে নিয়ে যাব না। তোকে সুন্দর একটা জীবন উপহার দিয়ে মেয়েটাকে নিয়ে যাব। কথাটি বলেই সরফরাজের পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়ল সুফিয়ান চৌধুরী। আকস্মিক এমন কাণ্ডে সরে দাঁড়ালো সরফরাজ। সুফিয়ান ব্যথিত কণ্ঠে বললেন, দীর্ঘ বছরের দায়িত্বে আজ অসৎ হতে চলেছি। গায়ের উর্দিতে কলঙ্ক লাগাতে চলেছি শুধুমাত্র প্রিয়তমা স্ত্রীর মুখের হাসি আর তার স্বাভাবিক জীবনযাপনের জন্য। কোর্টে চালানের পথে তোকে পালানোর সমস্ত পথ আমি খুলে দেব সরফরাজ। শুধু তাই নয়, এই দেশ থেকে অন্য কোথাও তোকে পাঠিয়ে দেব, যেখানে তোর অপরাধ সম্পর্কে কেউ জানবে না। কেউ অপরাধী খুনি বলে তোর দিকে আঙ্গুলও তুলবে না। শুধু মেয়েটাকে ভিক্ষে দে আমাকে। দেখ বয়সে কত বড় হয়ে তোর পায়ের কাছে বসে আছি আমি। দিবি? সরফরাজ চোখ বুজে নিজের ভবিষ্যৎ ভেবে নিল। সত্যি তার এই অনিশ্চিত জীবনে মেয়েটিকে জড়িয়ে শুধু শুধু কষ্ট বই আর কিছুই দেওয়া হবে না। এর চাইতে রূপকথা কমিশনারের পরিবারের কাছে ভালো থাকবে, ওর সুন্দর ভবিষ্যৎ হবে।
রূপকথার ভবিষ্যৎ চিন্তা করে মাথা ঝাঁকালো সারফারাজ। এরপর বুক পকেট থেকে একটা রক্তাক্ত ছবি বের করে কম্পিত হাতে সুফিয়ান চৌধুরীর পানে এগিয়ে বলল, আমার মাকে খুঁজে দেবেন? দ্রুত হাতে ছবি নিয়ে সুফিয়ান বলল, দেব। সারফারাজ একবার রূপকথার মাথায় হাত বোলালো, এরপর বলল, আগলে রাখবেন, বড় লোকের মেয়ে, বাবা জাহাজের ক্যাপ্টেন ছিল, আমার সামনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা। মাথা ঝাঁকিয়ে সাই জানিয়ে ঘুমন্ত রূপকথাকে কোলে তুলে বুকে জড়ালো সুফিয়ান। এরপর চলে যাবার জন্য পা বাড়ালো। সারফারাজ ব্যথিত স্বরে বলল, কাল একবার নিয়ে আসবেন, শেষ দেখা দেখব। এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।